আজকের ভারত এটা ঠিক কিভাবে তৈরি হল এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে? কিন্তু শুধু রাজা বাদশাদের কাহিনী নয়, বরং কোটি কোটি বছর ধরে চলা এক বিশাল ভূখণ্ডের মহাকাব্যিক যাত্রার গল্প। আর এই গল্পটা এমন এক পৃথিবী থেকে শুরু হয়েছিল যা আমরা আজ হয়তো চিনতেই পারব না। চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটাই জানা যাক। আজকে আমরা যে ভূখণ্ডকে চিনি সেটা কিন্তু সবসময় এখানে ছিল না। এর গল্পটা আসলে শুরু হয় একটা বিশাল ভাঙন দিয়ে। তারপর এক প্রাচীন মহাসাগরের উপর দিয়ে এক লম্বা একাকী যাত্রা, আর সবশেষে এমন এক ভয়ঙ্কর সংঘর্ষ যা থেকে কিনা জন্ম নিয়েছিল বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা। তো এই গল্পটা বুঝতে হলে আমাদের এমন একটা সময়ের কথা ভাবতে হবে যখন পৃথিবীটা আজকের মতো একদমই ছিল না। মানে এমন একটা সময় যখন কোনো আলাদা মহাদেশই ছিল না, ছিল শুধু একটাই বিশাল অখণ্ড ভূখণ্ড। এই সুবিশাল মহাদেশটার নাম ছিল প্যানজিয়া। একবার ভাবুন তো ব্যাপারটা, সেই সময়টা কিন্তু চাইলেই অ্যান্টার্কটিকা থেকে হেঁটে উত্তর আমেরিকায় চলে যাওয়া যেত। কোনো সমুদ্র পার হতে হতো না, কারণ সবকিছু একসাথে জোড়া লাগানো ছিল। ভারতের এই গল্পটা কিন্তু কোনো একদিনের নয়, এটা কোটি কোটি বছরের এক বিশাল জার্নি, যা সেই প্যানজিয়ার সময় থেকে শুরু হয়ে আজকের দিনও কিন্তু চলছে। এই টাইমলাইনটা হলো সেই বিশাল সফরেরই একটা ছোট্ট ঝলক। কিন্তু এই যে একসাথে থাকা পৃথিবী, এটা কিন্তু চিরদিন থাকার জন্য তৈরি হয়নি। পৃথিবীর ভেতরের প্রচণ্ড শক্তি এই বিশাল মহাদেশটাকে আস্তে আস্তে ভাঙতে শুরু করে। তো প্রায় 17.5 কোটি বছর আগে পৃথিবীর ভেতরের চাপটা আর সহ্য করা যাচ্ছিল না। ভূত্বকে মানে মাটির ওপরের স্তরে ফাটল ধরতে শুরু করল, আর সেই ফাটল দিয়ে গলিত লাভা বেরিয়ে আসতে থাকল। আর এভাবেই শুরু হলো প্যানজিয়ার ধীর কিন্তু অপ্রতিরোধ্য ভাঙন। এই যে প্রথম বড় ভাঙনটা হলো, এর ফলে দুটো নতুন সুপারকন্টিনেন্ট তৈরি হলো। উত্তরেরটার নাম ছিল লোরেশিয়া, যা থেকে পরে উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়ার জন্ম হবে। আর দক্ষিণে ছিল গন্ডোয়ানা ল্যান্ড, আর এটাই ছিল ভারতের ভবিষ্যৎ ঠিকানা। এই গন্ডোয়ানা ল্যান্ডে কিন্তু ভারত একা ছিল না। এর সাথে আফ্রিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আমেরিকা সবাই একটা পাজলের টুকরোর মতো জুড়ে ছিল। মানে আজকে ভাবাটাও কঠিন, কিন্তু তখন ওরা সবাই ছিল প্রতিবেশী। কিন্তু ভারতের কপালে গন্ডোয়ানা ল্যান্ডে আটকে থাকা ছিল না। যে শক্তি একদিন প্যানজিয়াকে ভেঙেছিল, সেই একই শক্তি এবার ভারতীয় প্লেটকেও আলাদা করে দিল। আর এখান থেকেই শুরু হল উত্তর দিকে ভারতের এক দীর্ঘ একাকী যাত্রা। কয়েক কোটি বছর ধরে এই ভারতীয় ভূখণ্ডটা একটা বিশাল প্রাচীন সাগর, যার নাম ছিল টেথিস সাগর, তার উপর দিয়ে ভেসে চলছিল একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে, যেখানে অপেক্ষা করছিল এক মহাজাগতিক সংঘর্ষ। বছরে 15 সেন্টিমিটার। আচ্ছা, এটা শুনতে হয়তো খুব ধীর মনে হচ্ছে, তাই না? কিন্তু জিওলজির হিসাবে মানে ভূতত্ত্বের ভাষায় এই গতিটা ছিল অবিশ্বাস্য রকম দ্রুত। এটা কিন্তু টেকটনিক প্লেট মুভমেন্টের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে দ্রুত গতিগুলোর মধ্যে একটা। ভারত যেন রীতিমতো ছুটে চলছিল। এই কথাটা কিন্তু পুরো পরিস্থিতিটাকে দারুণভাবে তুলে ধরে। একবার চোখ বন্ধ করে ভাবুন, একটা আস্ত মহাদেশের সমান ভূখণ্ড একটা বিশাল সাগরের উপর দিয়ে অসম্ভব গতিতে এশিয়ার দিকে ছুটে চলেছে, এমন একটা সংঘর্ষের দিকে যেটা লক্ষ লক্ষ বছর ধরে হওয়াই ছিল। এই অবিশ্বাস্য যাত্রাটা এবার গল্পের সবচেয়ে নাটকীয় মোড়ের দিকে এগোচ্ছিল, একটা বিশাল ধীর কিন্তু প্রচণ্ড শক্তিশালী সংঘর্ষের দিকে। তো প্রায় 5 কোটি বছর আগে ভারতের সেই লম্বা যাত্রার শেষ হল। এটা সজোরে গিয়ে ধাক্কা মারল ইউরেশিয়ান প্লেটকে। কিন্তু এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল পৃথিবীর বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জিওলজিক্যাল যুদ্ধের শুরু। এই সংঘর্ষের ফল ছিল একটা বিশাল ব্যাপার। ভারত যখন এশিয়ার নিচে ঢুকে যাচ্ছিল, তখন মাঝখানে থাকা সেই থেথিস সাগরের তলদেশটা ঠিক যেন একটা কাগজকে দুই দিক থেকে চাপ দিলে যেমন দুমড়ে মুচড়ে যায়, সেভাবে ওপরের দিকে উঠতে শুরু করে। আর এই প্রচণ্ড চাপের ফলেই আকাশ ফুঁড়ে জেগে উঠতে শুরু করে হিমালয় পর্বতমালা। কিন্তু ভাববেন না, গল্পটা এখানেই শেষ। যে শক্তি হিমালয়কে তৈরি করেছে সেটা কিন্তু আজও বুড়ো দমে কাজ করে চলেছে। মানে সেই সংঘর্ষটা আজও থামেনি। ঠিক এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, তখনও কিন্তু ভারতীয় প্লেটটা উত্তর দিকে চাপ দিয়ে চলেছে। প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে এশিয়ার নিচে ঢুকে যাচ্ছে। এটা একটা অদম্য শক্তি যা আজও আমাদের এই মহাদেশকে নতুন করে গড়ে তুলছে। আর এই যে অবিরাম চাপ, এর ফলও কিন্তু বিশাল। 1, হিমালয় আজও প্রতি বছর একটু একটু করে উঁচু হচ্ছে। 2, এই চাপের কারণেই পুরো এলাকাটা পৃথিবীর অন্যতম জিওলজিক্যালি অ্যাক্টিভ একটা জায়গা। আর 3,
এর প্রভাবে গোটা এশিয়ার ভূগোলও কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। আর এই সব কিছু আমাদের একটা চূড়ান্ত মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা তো দেখলাম ভারত কিভাবে গোটা পৃথিবী জুড়ে সফর করে হিমালয়ের জন্ম দিল। যেহেতু এই প্লেটগুলো আজও চলছে, তাহলে একবার ভাবুন তো, আজ থেকে আরও 5 কোটি বছর পর এই ভারতীয় উপমহাদেশকে দেখতে ঠিক কেমন লাগবে, কারণ এর ভূতাত্ত্বিক যাত্রা এখনও শেষ হয়নি।